চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ 2-2 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদের সাথে। ম্যাচটা কি বায়ার্ন মিউনিখের জেতা উচিত ছিল, নাকি 2-2 গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ সেকেন্ড লেগে এগিয়ে থাকলো? এই নিয়ে আমাদের আজকের এই সংক্ষিপ্ত পোস্ট ম্যাচ অ্যানালাইসিস। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিস। প্রথম হাফ এবং দ্বিতীয় হাফ থেকে আমরা জাস্ট অল্প কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করার চেষ্টা করব। সো প্রথম হাফে যদি আমরা খেয়াল করি, প্রথমেই স্টার্টিংটাই করেছিল বায়ার্ন মিউনিখ একটা সারপ্রাইজ দিয়ে। কিছুটা সারপ্রাইজিং এই কারণে যে সানে মূলত স্টার্ট করেন হলো রাইট উইংয়ে এবং মুসিয়ালা স্টার্ট করেন ইউজুয়ালি লেফট উইংয়ে। বাট এই ম্যাচটা তারা স্টার্ট করেছিল সানে লেফট উইংয়ে এবং মুসিয়ালা স্টার্ট করেছিলেন রাইট উইং থেকে। এবং এই যে সারপ্রাইজিং স্টার্ট তারা করবো, এই স্টার্টিং থেকেই তারা কিন্তু আসলে প্রথম 7 মিনিটের মধ্যে সানে আসলে 2টা গোল পেয়ে যেতে পারতেন। খুব ভালো 2টা চান্স পেয়েছিলেন। প্রথমটা লুরেন সেভ করেছিলেন এবং পরটা তো বারের উপর দিয়ে গেল। আর দ্বিতীয় পয়েন্ট যেটা হলো যে প্রথম 10-15 মিনিট বায়ার্ন মিউনিখ কিন্তু খুব ইন্টেন্সলি প্রেস করেছে, হাই অফ দ্য পিচ থেকে বল উইন করার চেষ্টা করেছে এবং সেখান থেকে যখন তারা বল উইন করছিল সেখান থেকে তারা বেশ কিছু ভালো কাউন্টার এক সুযোগ তৈরি করেছিল এবং সেখান থেকে তারা গোল পেয়েও যেতে পারতো। 3 নম্বর পয়েন্ট হলো যে দুইটা দলই রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ তার আগে দুইটা দলই কিন্তু আসলে ডিফেন্ড করছিল 4-4-2 হিসেবে, অর্থাৎ তাদের ডিফেন্সিভ হয়েছে তারা 4-4-2-তে ডিফেন্ড করছিল। এক্ষেত্রে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যদি খেয়াল করি যে তাদের ক্ষেত্রে উপরে ছিল ভিনিসিয়াস জুনিয়র এবং বেলিংহাম, অন্যদিকে রদ্রিগো তিনি মিডফিল্ডের লাইনে চলে আসছিলেন লেফট উইঙ্গার হিসেবে, অন্যদিকে রদ্রিগোর সাথে ছিলেন হলো মডরিচ, চুয়ামেনি এবং ভালভার্দে। অন্যদিকে বায়ার্ন মিউনিখের ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ যেটা করছিল তারা আসলে কিছুটা লো মিড ব্লকে ডিফেন্ড করছিল 4-4-2 হিসেবে। অন্যদিকে বায়ার্ন মিউনিখের ক্ষেত্রে তারা 4-4-2-তে ডিফেন্ড করছিল কিন্তু তারা কিছুটা হাই মিড ব্লকে ছিল এবং সেক্ষেত্রে তাদের আপফ্রন্টে ছিল হলো মুলার এবং হ্যারি কেন। অন্যদিকে মিডফিল্ডে দুইজন উইঙ্গার মুসিয়ালা এবং সানে তারা কিন্তু মিডফিল্ডে চলে আসছিল এবং সেক্ষেত্রে মুসিয়ালা, গোরেৎস্কা এবং লেইমারের সাথে সাথে সানে 4 জন ছিল মিডফিল্ড লাইনে। এরপর যদি আমরা চলে যাই 4 নম্বর পয়েন্ট হলো যে প্রথম 20 মিনিটে বায়ার্ন মিউনিখ কিন্তু খুব ডমিনেট করছিল, রিয়াল মাদ্রিদ কিন্তু খুব স্ট্রাগল করছিল বলা যেতে পারে। কিন্তু এর পরবর্তীতে 24 মিনিটের মাথায় যখন রিয়াল মাদ্রিদ তাদের প্রথম গোলটা পেল, ভিনিসিয়াস জুনিয়র যখন গোলটা স্কোর করলেন, ক্রুসের খুব চমৎকার একটা থ্রু পাস ছিল। ঘটনার সূত্রপাতটা আসলে কীভাবে হয়েছিল? ঘটনার সূত্রপাতটা হয়েছিল এভাবে যে ভিনিসিয়াস জুনিয়র তিনি কিন্তু আসলে নিচের দিকে ড্রপ করে আসছিলেন। তিনি চাচ্ছিলেন যে সেন্টার ব্যাকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন কিনা, সেন্টার ব্যাক তাকে ফলো করেন কিনা। যদি সেন্টার ব্যাক তাকে ফলো না করেন তাহলে কিন্তু তিনি ইজিলি বল রিসিভ করতে পারবেন, বল রিসিভ করে টার্ন করতে পারবেন গোল মাউসের দিকে। অন্যদিকে যদি সেন্টার ব্যাক তাকে ফলো করে তাহলে সেন্টার ব্যাকে যে স্পেসটা ছেড়ে আসলো, যে জায়গাটা ছেড়ে আসলো সেই জায়গাটা কিন্তু একটা অ্যাটাক করার মতো একটা স্পেস তৈরি হতে পারে এবং সেই স্পেসটাতে ক্রুসের পায়ে তখন বল ছিল, সেই ক্রুস কিন্তু সেই জায়গায় বলটা খেলতে পারেন, ভিনিসিয়াস জুনিয়র সেই জায়গায় যেতে পারেন এবং আলটিমেটলি ভিনিসিয়াস জুনিয়র এবং ক্রুস সেটাই করেছেন। তো ভিনিসিয়াস জুনিয়র তিনি ড্রপ করেছেন, তিনি ড্র্যাগ করে নিয়ে আসতে চেয়েছেন হলো সেন্টার ব্যাকে এবং কিং আলটিমেটলি তাকে ফলো করেছেন এবং কিং ফলো করাতে কী হয়েছে, তার ছেড়ে এসে স্পেসটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং ভিনিসিয়াস জুনিয়র অনেক ফাস্ট, অনেক অ্যাজাইল, খুব দ্রুত টার্ন করতে পারেন। সো এইসব ক্ষেত্রে এবং কিং কিন্তু অনেক স্ট্রং একজন সেন্টার ব্যাক বলা যেতে পারে। হ্যাঁ, তো সেই হিসেবে আসলে কিংয়ের কী উচিত ছিল? তার উচিত ছিল ভিনিসিয়াস থেকে কিছুটা ডিস্টেন্স রাখা, যাতে করে ভিনিসিয়াস যদি বল নিয়ে টার্ন করে বা হঠাৎ করে স্পিন করে সে যেন কিছুটা ডিস্টেন্স হাতে রাখতে পারে, যাতে করে সে তার সাথে অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু কিং খুব টাইট হয়ে যাচ্ছিলেন, খুব ক্লোজে চলে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়রের কারণে এবং যখন কিং ভিনিসিয়াসকে ফলো করেছেন, ড্র্যাগড হয়ে তিনি যখন অলমোস্ট মিডফিল্ডের কাছাকাছি চলে এসেছেন, সেই সময়ে ক্রুস সেটা খেয়াল করেছেন এবং আলটিমেটলি ক্রুস একটা চমৎকার থ্রু পাস খেলেছেন এবং যে মোমেন্টে ভিনিসিয়াস জুনিয়র খেয়াল করেছেন যে কিম তাকে ফলো করেছে, খুব টাইট চলে এসেছে, সেই মোমেন্টে আসলে ভিনিসিয়াস জুনিয়র টার্ন করেছে, স্পিন করেছে এবং আলটিমেটলি তার যে স্পিড রয়েছে সেই স্পিডে কিমকে তিনি বিট করেছেন এবং সেখান থেকে তিনি গোলকিপার সাথে 1 vs 1 খুব চমৎকার ঠান্ডা মাথায় একটা ফিনিশ করেছেন। সো ম্যাচের প্রথম 22 মিনিট খুব চাপে থাকলেও সেই চাপ থেকে তারা বের হয়ে এসে তারা কিন্তু ম্যাচের প্রথম গোলটা তারা স্কোর করেছে এবং এই 1-0 এই লিড নিয়ে তারা কিন্তু ফার্স্ট হাফ শেষ করেছে। এরপরে আমরা চলে যাবো আমাদের 5 নম্বর পয়েন্টে, সেখানে আমরা অলরেডি সেকেন্ড হাফে মুভ করছি। সেকেন্ড হাফের শুরুতে বায়ার্ন মিউনিখ আবারও দুটা চেঞ্জ করলো। চেঞ্জটা কিন্তু আমি গেরেরও চেঞ্জটার কথা বলছি, আমি বরং বলছি জামাল মুসিয়ালা এবং সানে তাদের পজিশনের চেঞ্জ। সো জামাল মুসিয়ালা এখন চলে আসলো লেফট উইংয়ে এবং সানে চলে আসলো এখন তার রাইট উইংয়ে। এখন এটাকে বলা হচ্ছে ইনভার্টেড উইঙ্গার কি ধরেন যে সানে হলো লেফট ফুটেড প্লেয়ার, সে খেলছে রাইট উইংয়ে, দ্যাট মিনস সে এখন রাইট ফ্ল্যাঙ্ক থেকে একদিকে সে রাইট ফ্ল্যাঙ্ক বরাবর যেতে পারে, সেখান থেকে কাটব্যাক করতে পারে, আবার সে ইনসাইডে ড্রিফট করে আসতে পারে শুটিং করার জন্য। অন্যদিকে জামাল মুসিয়ালার জন্য সেম, সে এখন সে মূলত রাইট ফুটেড প্লেয়ার কিন্তু সেক্ষেত্রে লেফট উইংয়ে, সে এখন সে লেফট উইং বরাবর ফ্ল্যাঙ্ক বরাবর সে আগাতে পারে বল নিয়ে কাটব্যাক বা ক্রস করার জন্য, আবার একই সাথে সে কিন্তু ইনসাইডে ড্রিফট করে শর্ট অ্যাটেন্ড করতে পারে বা কম্বিনেশন করতে পারে। সো আলটিমেটলি এই ধরনের ইনভার্টেড উইঙ্গার যখন খেলে এবং তারা যদি স্কিলফুল প্লেয়ার হয় সেক্ষেত্রে ডিফেন্ড করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট?
দুইটা অপশন তখন থাকে, একটা হলো ফ্ল্যাঙ্ক বরাবর এগিয়ে যাবো, ক্রস করা বা কাট ব্যাক করা, আর আরেকটা ইনসাইডে ড্রিফট করে শর্ট করা। সো এইসব ক্ষেত্রে ডিফেন্ডিং করার জন্য যদি সম্ভব হয়, মানে বেস্ট একটা পসিবল ওয়ান অফ দ্য বেস্ট পসিবল একটা ওয়ে হলো যে ডাবল আপ করা বা ডাবল ডিফেন্ড করা। তো এক্ষেত্রে আপনাকে ডাবল ডিফেন্ডিংয়ে হেল্প করতে পারে ফুল ব্যাক, কে হেল্প করতে পারে, ফুল ব্যাক বলতে রাইট ব্যাক বা লেফট ব্যাক, তাকে কে হেল্প করতে পারে, একটা হতে পারে আপনার উইঙ্গার অথবা আপনার মিডফিল্ডার। সো আমরা যদি খেয়াল করে দেখি আমাদের যেটা বলছিলেন সানে যে প্রথম গোলটি করলেন সেকেন্ড হাফের শুরুতেই, সেখানে আসলে কী হয়েছিল, সেখানে যেটা হয়েছিল যে সানে ড্রিফট করে বল নিয়ে ভিতরে এসেছিলেন এবং সেক্ষেত্রে 1 vs 1 সিচুয়েশন ছিল মেন্ডির সাথে। এক্ষেত্রে রদ্রিগো অনেক পিছনে ছিলেন, তিনি আসলে নেমে আসতে পারেন নাই, ওখান থেকে মিডফিল্ড থেকে ক্রুজ যে এখানে সাপোর্ট আসবেন সেটাও তিনি করতে পারেন নাই, একটু সময় লেগে গিয়েছিল। এই সময় লেগে যাওয়ার মধ্যেই সানে 1 vs 1 চলে আসছেন মেন্ডির সাথে, এবং মেন্ডির ক্ষেত্রে আসলে একটু ভিতরে থাকলে বেটার হতো যাতে করে সানে ভিতরে ড্রিফট করতে না পারে। বাট মেন্ডি কিন্তু কিছুটা ডিস্টেন্স দিয়ে দিয়েছিলেন, যেই ডিস্টেন্সটা দিয়ে দেওয়ার কারণে সানে কিন্তু আসলে ভিতরে থেকে ড্রিফট করে ইনসাইড করেছেন এবং সেখান থেকে তিনি শর্ট করে গোল স্কোর করেছেন। সিমিলারভাবে আমরা 6 নম্বর পয়েন্টে চলে আসি, সেটা হলো বায়ার্ন মিউনিখের সেকেন্ড গোলটা। সেখানে সেম জিনিসটা হচ্ছিল, জামাল মুসিয়ালা যখন বলটা পেয়েছেন তখন কিন্তু তিনি বাস্কেটের সাথে 1 vs 1 সিচুয়েশনে চলে গিয়েছেন, এবং সেক্ষেত্রে যেহেতু বললাম ইনভার্ট উইঙ্গার ভিতরে আসতে পারে আবার বাইরে যেতে পারে, বাস্কেটের জন্য 1 vs 1 ডিফেন্ড করাটা একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে ভালভার্দে ছিলেন অনেকটা পিছনে, তার আসলে ডেভেলপ করার কথা ছিল, বাট তার ডেভেলপ করতে করতে বেশ সময় লেগে গিয়েছিল। ততক্ষণে জামাল মুসিয়ালা আসলে তিনি অলরেডি ড্রিফট করে চলে এসেছেন এবং বাস্কেটকে হিট করে ফেলার চেষ্টা করছেন। আলটিমেটলি সেখানে ফাউল হয়েছে, সেখান থেকে বায়ার্ন মিউনিখ কিন্তু তাদের পেনাল্টিটা পেয়েছে এবং হ্যারি কেন সেখান থেকে স্কোর করে, এবং সেকেন্ড হাফ শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই তারা কিন্তু 2-1 লিড নিয়ে নিয়েছিল। সো এটা সলিউশন কি, এটা হলো আমাদের 7 নম্বর পয়েন্ট। সেটা হলো যখন ইনভার্টেড উইঙ্গার দুই পাশেই রয়েছে এবং আপনার ডাবল আপ করে ডিফেন্ড করতে হবে এবং আপনাকে উইথটাও ডিফেন্ড করতে হবে, সেই সময় আসলে রিয়াল মাদ্রিদ 4-4-2 যে ডিফেন্ড করেছিল তারা কিন্তু তখন একটু চেঞ্জ করলো, তারা চেঞ্জ করলে 4-4-2 থেকে একটু 4-5-1 চলে আসলো। এরকম রদ্রিগো ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফের শুরুতেও কিন্তু লেফট উইংয়ে ছিল, যখন তারা দুটো গোল কনসিড করার সাথে সাথে রদ্রিগোকে নিয়ে আসা হলো রাইট উইংয়ে। অন্যদিকে আরেক জিনিস আসতে হবে, সেটা কোনো মিডফিল্ডের বেলিংহাম নেমে আসছিল, আবার কখনো যদি রিয়াল মাদ্রিদের লেফট সাইড থেকে যদি অ্যাটাক হয়ে থাকে তখন যেটা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র ডিফেন্ড করার জন্য তখন তিনি নেমে আসছিলেন। সো 4-5-1 তারা ডিফেন্ড করার চেষ্টা করছিল যাতে করে এখানে ডাবল আপ করতে পারে, আবার একই সাথে উইথটাও ডিফেন্ড করতে পারে। এরপরে 8 নম্বরে আমরা যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো যে আমরা আগেও বলছিলাম, প্রিমিয়ার চ্যানেলের সময় বলছিলাম যে রিয়াল মাদ্রিদ কিন্তু সেট পিস ডিফেন্ডিংয়ে একটু স্ট্রাগল করছে, শুধু রিয়াল মাদ্রিদ না, বায়ার্ন মিউনিখ আসলে স্ট্রাগল করছিল রিসেন্টলি। তো রিয়াল মাদ্রিদ কর্নার থেকে যে স্ট্রাগল করছিল এই ম্যাচেও কিন্তু সেকেন্ড হাফে তারা দুটো গোল কনসিড করতে পারতো। সেকেন্ড হাফে দুটি ইনসিডেন্টে দুটি কর্নার ডিফেন্ডিংয়ের সময় তারা কিন্তু অ্যাকচুয়ালি জোনাল মার্কিং করছিল। এক্ষেত্রে ফিফার যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে তারা এখন যেভাবে জিনিসটাকে ডিফাইন করে, আপনার যদি ম্যাক্সিমাম 3 জন প্লেয়ার জোনাল মার্কিং করে, বাকিরা যদি ম্যান মার্কিং করে, তাহলে সেটাকে তারা ম্যান মার্কিং বলে ডিফাইন করে। আর আপনার যদি অ্যাটলিস্ট 4 জন বা তার অধিক প্লেয়ার যদি জোনাল মার্কিং করে তাহলে সেটাকে তারা জোনাল মার্কিং হিসেবে ডিফাইন করে। আমরা আগে এটাকে মিক্স মার্কিং বলতাম, যে জোনাল মার্কিংও করছে ম্যান মার্কিংও করছে, সো এটাকে মিক্স মার্কিং। এখন তারা এটাকে ডিফাইন করছে হবে যে 3 জন যদি ম্যাক্সিমাম জোনাল মার্কিং করে, বাকিরা যদি ম্যান মার্কিং করে তাহলে সেটাকে ম্যান মার্কিং বলা হবে। আর 4 জন বা তার অধিক যদি জোনাল মার্কিং করে তাহলে সেটাকে জোনাল মার্কিং বলে তারা ডিফেন্ড করছে। সো রিয়াল মাদ্রিদ আসলে ডিফেন্ড করছিল জোনাল মার্কিংয়ে, তাদের মোটামুটি 5 জন প্লেয়ার আসলে জোনাল মার্কিং করছিল, বাকি যে 3 জন প্লেয়ার তারা আসলে বায়ার্ন মিউনিখের 4 জন প্লেয়ারকে ম্যান মার্কিং করছিল। সো 3 জন প্লেয়ার যদি 4 জন প্লেয়ারকে ম্যান মার্কিং করে তাহলে একটা প্লেয়ার তো অবশ্যই ফ্রি থাকবে, এটি স্বাভাবিক। নর্মাল জোনাল মার্কিং করলে আপনি জোনাল মার্কিংটাকে প্রায়োরিটি দিচ্ছেন, এবং সেই জোনাল মার্কিংয়ের যে প্লেয়ারগুলো আছে আজকে আসলে এরিয়ার বলটা উইন করতে হবে, এটি মূলত প্রায়োরিটি দিয়ে চিন্তা করা হয়। সো যখন 3 জন প্লেয়ার 4 জন প্লেয়ারকে মার্কিং করছে, তো আলটিমেটলি একটা প্লেয়ার ফ্রি থাকছে, এবং প্রথমত আমরা দেখেছি যে ডায়ার একটা ফ্রি হেডার পেয়েছিল, এবং পরবর্তীতে আমরা দেখছি তার কিছুক্ষণ পরে লাইমার একটা ফ্রি হেডার পেয়েছিল। লাকিলি রিয়াল মাদ্রিদের জন্য যে 2টা গোলই গোলকিপারের বরাবর এসেছিল। সেই ক্ষেত্রে বায়ার্ন মিউনিখ অ্যাটাক করছিল ফার পোস্টে, এবং সেখান থেকে আসলে তারা গোলটিটা আরও পেয়ে যেতে পারতো। এনিওয়েজ, আমরা আমাদের 9 নম্বর এবং 10 নম্বর পয়েন্টে চলে আসতে চাই। আমরা বলেছিলাম যে মডরিচ সাবস্টিটিউট হিসেবে যদি মাঠে নামেন তিনি কিন্তু খেলাটাকে ইনফ্লুয়েন্স করতে পারেন, এবং আলটিমেটলি তার যে এরিয়া থ্রু বলগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো ডেঞ্জার ক্রিয়েট করছিল বায়ার্ন মিউনিখের জন্য। ভিনিসিয়াস জুনিয়র বারবার চলে যাচ্ছেন যার এরিয়া থ্রু বলগুলো ফলো করে, এবং এক্ষেত্রে একটা 1 vs 1 সিচুয়েশন চলে আসছিলেন নয়ারের সাথে, নয়ার ভালো সেভ করেছেন। তবে এক্ষেত্রে তিনি কিন্তু বারবার আসলে ভিনিসিয়াস জুনিয়র এগেনস্টে স্ট্রাগল করছিলেন, ধরা খেয়ে যাচ্ছিলেন, এবং এই সেটা দিয়ে আমরা শেষ করবো 10 নম্বর পয়েন্টে এসে। লাস্ট যে পেনাল্টিতে আসলে রিয়াল মাদ্রিদ চলে, সেক্ষেত্রে কিছুটা আনলাকিও বলা যেতে পারে, খুব বাজে একটা ম্যাচ তার গিয়েছে ইন্ডিভিজুয়ালি হিসেবে চিন্তা করলে। ভিনিসিয়াস জুনিয়র তার স্বভাবগত ট্রিকারি করে তিনি ড্রিবল করে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, শেষ পর্যন্ত বলটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, বলটা চলে গিয়েছিল রদ্রিগোর কাছে। সো বল যখন রদ্রিগোর কাছে চলে গেল তখন আসলে তার কাছাকাছি ছিলেন এবং কিম কিন্তু আসলে নিজেকে রেজিস্ট করতে পারেন না, তিনি কিন্তু সেখানে আসলে ফাউল করে ফেলেছেন আলটিমেটলি পেনাল্টি, সেখান থেকে রিয়াল মাদ্রিদ 2-2 গোলে ম্যাচটা সমতায় আনে।
বাট আলটিমেটলি ম্যাচটা শেষ হয়েছে 2-2 গোলে। এখন যেহেতু অ্যাওয়েগুলোর কোনো রুলস নেই, সো আলটিমেটলি নেক্সট লেগে সেকেন্ড লেগে যখন রিয়াল মাদ্রিদ তাদের মাঠে যখন বায়ার্ন মিউনিখের সাথে মুখোমুখি হবে, তখন আলটিমেটলি ম্যাচটা 0-0 টাই থেকেই বলা যেতে পারে শুরু হতে যাচ্ছে। সো দেখা যাক সেই ম্যাচটার ফলাফল কী হয়, ফাইনালে কে পর্যন্ত শেষ পর্যন্ত কে যেতে পারে। আজকের মতো আমরা এখানে শেষ করছি আমাদের এই সংক্ষিপ্ত পোস্ট ম্যাচ অ্যানালাইসিস। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।